হ্যালো সেকেন্ড মার্চ 26 ও সরি হ্যালো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের 2025-26 জুনিয়র ছোট ভাই এবং বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের পরীক্ষা সমস্ত ভার্সিটি পরীক্ষার পরে হয়। অনেকে তোমরা সেকেন্ড টাইমার ছিল, আবার অনেকে ফার্স্ট টাইমারও ছিল, বাট বিভিন্ন ভার্সিটিতে হয় নাই বিধায় তোমরা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আসছো। আবার অনেক এমনও আছে যারা বিভিন্ন ভার্সিটিতে চান্স হওয়ার পরেও কিছু মানুষজন আছে ইঞ্জিনিয়ারিং পেশন থেকেও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আসছো। তো দুই ক্যাটাগরির তিন ক্যাটাগরি বিভিন্ন ক্যাটাগরির স্টুডেন্টই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে তোমরা 2025-26 ভর্তি হয়েছো। তো আজকে তোমাদের এই ভিডিওটা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে যারা 25-26 সেশনে চান্স পাইছো এবং ভর্তি হয়ে আগামী 4 বছর কন্টিনিউ করবা, তোমাদের কিছু গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। হ্যাঁ, ওরিয়েন্টেশনের দিন অনেক স্যাররা কিন্তু তোমাদের অনেক বিষয়ে গাইডলাইন দিচ্ছেন। তো এজ এ মেন্টর হিসেবে তোমাদের সেকেন্ড মার্চ 26 এর মেন্টর হিসেবে আমি আজকে গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো। এবং তোমরা হয়তো বা জানো কিনা জানি না, সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আমার মাত্র ফাইনাল ইয়ার পরীক্ষা শেষ হয়ে গেছে, মানে ফোর্থ ইয়ার কমপ্লিট, 8টা সেমিস্টার কমপ্লিট। আমার ডিপার্টমেন্ট হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট। তো যারা সেকেন্ড মার্চ কোর্সে ছিল তারা তো ছিল, আবার অনেকেই আছো যারা এখন যদি হলে টলে দেখা হয় বা রাস্তায় দেখা হয়, অনেকেই সুন্দর করে সালাম দিয়ে নিজের পরিচয়টুকু দেওয়া। অনেকে কোর্সে ছিল না, অনেকের নামটা জানি না, তবু যখন পরিচয় দেওয়া যে ভাই আপনি আপনার ভিডিওগুলো দেখছি, দেখে মানে অনেক কিছু জানতে পারছি। তো জিনিসটা মোটামুটি এজ এ মেন্টর হিসেবে বা এজ এ ইনস্ট্রাক্টর হিসেবে আমার ভালো লাগে। তো দেখো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে অনেক কোর্স টোর্স আছে, এটা জানো কিনা জানি না। অনেক প্ল্যাটফর্মে, আমার তো মাত্র 3 বছর রানিং আমার কোর্স নিয়ে। তো অনেক প্ল্যাটফর্মই আছে যারা শুধুমাত্র, হ্যাঁ তারা সেকেন্ড স্টুডেন্ট, বাট ওই কোর্স চলাকালীন যখন এডমিশন টাইমটা আসে, ওই এডমিশন চলাকালীনই আমার কাছে মনে হয় যে তারা কোর্স গুলা এনরোল মানে প্রচার করে দেন, তারা ইয়ে করে। এরপরে যেহেতু একজন সেকেন্ড স্টুডেন্ট হিসেবে আমার কাছে মনে হয় যে তোমরা তো সেকেন্ডই জুনিয়র, তোমরা তো আমার ক্যাম্পাসের জুনিয়র, তো তোমাদেরও কিছু গাইড দেওয়া উচিত। ঠিক আছে, কোন কোন জিনিস তোমরা ভুল করতে পারবা, কোন কোন জিনিস আমি ভুল করছি, যে জিনিসগুলো ভুল করা উচিত নয়। সো এই জিনিসগুলো নিয়ে কিছু গাইড দেওয়ার চেষ্টা করো। সো এটা কোনো প্রমোশনাল বা আমার কোর্স রিলেটেড কোনো ভিডিও না। সো তোমাদের যদি কমন কোনো গ্রুপ থেকে থাকে, মেসেঞ্জার গ্রুপ বলো বা হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো, সেটা সিভিলের হোক বা সেটা সিএসসি হোক বা সেটা ত্রিপলির হোক, যারা আমাকে পার্সোনালি ছিল, আমি বলবো যে ভিডিওটা একটু বড় হবে ঠিক আছে, বাট ভিডিওটা সেন্ড করে দিও। যেহেতু তোমরা 4 বছর সেকে পড়বা, 4 বছর কন্টিনিউ করবা, সেহেতু ভিডিওটা একটু সময় নিয়ে হলেও সবার দেখা উচিত। ঠিক আছে, তো এই হচ্ছে আর কি বিষয়। তো সেকেন্ড শুধুমাত্র কোর্স শেষ করে গেলাম আর তোমাদের কিছু গাইড দিলাম না, যেহেতু চান্স পাওয়ার পরে গাইড দিলাম না বা খোঁজ খবর রাখলাম না, এজ এ সেকিয়ান হিসেবে বা সেকি যে ফ্যামিলি যে আমরা বলি, এই জিনিসটা আসলে কিরকম লাগে, নিজের কাছে খটকা লাগে। যেহেতু কথা বলার সুযোগ পাইছি এবং তোমাদের সাথে হয়তো বা ক্যাম্পাসে আমার দেখাও হবে না, 2-1 জনের সাথে দেখা হইলেও হইতে পারে বা হইছে, আর দেখা না হওয়ারই সুযোগ বেশি। ঠিক আছে, তো এই জন্যই আর কি আমি চাচ্ছি যে তোমাদের কিছু বলে যাই। এবং এইটা আমার কাছে এখন সব থেকে সহজ ওয়ে হচ্ছে আমার এই যে ছোট্ট একটা প্ল্যাটফর্ম আছে চিলেকোঠা পাঠশালা, এই প্ল্যাটফর্মে থেকেই আপলোড করে দেওয়া। তো প্রথম কথা দেখো, এখন অনেকের ফার্স্ট অফ অল আমাদের যখন ফার্স্ট ইয়ারে যখন আমার খারাপ লাগতো বা সবারই খারাপ লাগে হোপফুলি, যখন তুমি কাউকে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ পরিচয় দাও, এই জিনিসটা হয়তো বা তোমাদের কাছে খারাপ লাগে। বা অনেকেই ধরো যারা ঢাকার মানে সিলেটের বাইরে বাস স্ট্যান্ড আসছো বা সিলেটের বিভিন্ন জায়গায় আসছো, এসে সিএনজি ড্রাইভারকে বলছো যে ভাই সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে যাবো। দ্যাটস ওয়াই অনেক সিএনজি ড্রাইভাররাই কিন্তু সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ কোন জায়গায় পড়ছে তারা জানে না। এই যে পরিচয় মানে ক্রাইসিস, এই ক্রাইসিসে ফার্স্ট ইয়ারে অনেকেই ভুগো। বা ধরো তোমার অনেক ফ্রেন্ড ফার্স্টে পড়ে, তারপরে বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটিতে পড়ে, তখন যখন তুমি তাদের আড্ডায় গিয়ে বসবা, তখন কিন্তু তুমি একটু ক্রাইসিসে ভুগবা। কিন্তু দেখো আসলে সত্যি কথা বলতে এগুলা কিন্তু কোনো ক্রাইসিসই না। আমার কাছে মনে হয়, আমার পয়েন্ট অফ ভিউ, যেহেতু 4 বছর আমি শেষ করে ফেলছি, এগুলো আসলেই কোনো ক্রাইসিস না। এইটা ফার্স্ট ইয়ারে বা আমাদের প্রথম সেমিস্টার, দ্বিতীয় সেমিস্টার বা তৃতীয় সেমিস্টার পর্যন্ত এটা ক্রাইসিস মনে হইতে পারে, বাট যখন তুমি 4টা-5টা সেমিস্টার কন্টিনিউ করবা, তখন তোমার কাছে দেখা যায় এটা আসলে কোনো ক্রাইসিস না। আর দিন শেষে একটা কথা কি জানো, তোমরাও কিন্তু এখানে প্রতিযোগিতা করে চান্স পাইছো, তোমাদের সর্বোচ্চটুকু দিয়ে তোমরা চান্স পাইছো। তোমরা কিন্তু ফাও কিন্তু চান্স পাও নাই। কেউ একজনও বলতে পারবা না, আমার কাছে বিশ্বাস। এখানে প্রথমত এখানে এমসিকিউ নাই, রিটেন দিছো, তো রিটেন তোমার নলেজে ছিল বিধাই তো তুমি দিতে পারছো, আন্দাজে তো তা দিতে পারছো না। তো এই হচ্ছে বিষয় কিছু, তোমরা তোমাদের যোগ্যতা দিয়েই 180টা সিট ফিল আপ করে নিছো। তো এইখানে ক্রাইসিসে ভোগার মতো কোনো কিছুই নাই। তো প্রথম যে জিনিসটা হয় আমাদের ফার্স্ট ইয়ার বা ফার্স্ট সেমিস্টার, যে আইডেন্টিটি ক্রাইসিসে ভুগি, সো এই ক্রাইসিসটা মন থেকে জেনে ফেলতে হবে। তোমাকে বিশ্বাস করতে হবে তুমি তোমার যোগ্যতা দিয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাইছো। কারণ তোমাদের সময় পরীক্ষা দিছিল কত, মোস্ট প্রবাবলি 2100 জন সামথিং পরীক্ষা দিছিল, ধরো পরীক্ষার হলে বসছিল 1500 জনের মতো। তাহলে তুমি ওই 1500 জন থেকে তুমি টপ 200-তে বা তুমি টপ 250-এ চিলা বিদায় তুমি চান্স পাইছো। কারণ বুঝতে পারছো তুমি 1000 জনকে পিছনে ফেলে তুমি চান্স পাইছো, তুমি কিন্তু বেশে বেশে সেকে আসো না। তাহলে ক্রাইসিস জিনিসটা আমাদের এখনই মুছে ফেলতে হবে, এইটা। তারপরে দেখো সব থেকে বড় যে জিনিস, অনেকেই মেসেজ দিছো যে আমার ইঞ্জিনিয়ারিং পেশন নাই বা আমার পাবলিকের কোনো সাবজেক্ট সম্পর্কে কোনো আমার আইডিয়া নাই।
তাহলে কি আমার সেকেন্ড টাইম দেওয়া উচিত কি না? ঠিক আছে, সেকেন্ড চান্স পাইছো, তারপরে তোমার সেকেন্ড টাইম দেওয়া উচিত কিনা। আবার অনেকে এই ধরো মেডিকেলের জন্য সেকেন্ড টাইম দিতে চাচ্ছ। তো এখানে দুইটা কথা। প্রথম কথা হচ্ছে তুমি মেডিকেলের জন্য সেকেন্ড টাইম দিবা কিনা, আর দ্বিতীয় কথা হচ্ছে তুমি এনাদার কোনো পাবলিক ইউনিভার্সিটির জন্য তোমার সেকেন্ড টাইম দেওয়া উচিত কিনা। এখন দেখো, এই যে সেকেন্ড মধ্যেও তুমি দেবা, তোমাদের গ্রুপে যদি তুমি রিসার্চ করো, অনেকে কিন্তু অনেক পাবলিক ইউনিভার্সিটির চান্স পাওয়ার পরে সেকে আসছে, একটা কথা। আবার অনেকেই দেখবা যে সেকেন্ড চান্স পাওয়ার পরেও পাবলিক ইউনিভার্সিটি, ধরো সাস্টেরই যে কোনো একটা সাবজেক্ট, মানে প্রথম দিকে সাবজেক্ট পায় না, শেষের দিকে সাস্টে মেবি 6টা 7টা মেরিট প্রকাশ করছে, বা কৃষি অনেকগুলো মেরিট প্রকাশ করছে, বা অনেক ইউনিভার্সিটি গণবিজ্ঞপ্তি দিচ্ছে, ওইগুলাতে চান্স পেয়ে যে কোনো একটা সাবজেক্টে চান্স পেয়ে চলে গেছে, এইরকমও আছে। আবার অনেকে বিভিন্ন ভালো ইউনিভার্সিটিতে চান্স পাওয়ার পরেও কিন্তু সেকে পড়াশোনা করতেছে। এখন যেহেতু তোমার কোনো আইডিয়া নেই, ইউনিভার্সিটির সাবজেক্ট সম্পর্কে তোমার কোনো আইডিয়া নাই, সেহেতু বলবো যে তোমার আর কোনো দিকে দৌড়াদৌড়ি করা উচিত না, তোমার কোনো সেকেন্ড টাইমও দেওয়া উচিত না, তোমার কোনো পাবলিক ইউনিভার্সিটি যাওয়া উচিত না। ওকে, এখন বলতে পারো যে ভাই আপনি কি জন্য বলছেন, সবাই হাইপ তুলে। হ্যাঁ, তোমার যদি ফ্যামিলি থেকে কেউ গাইড দেওয়া থাকতো, ধরো তোমার ভাই সাস্টে পড়ে, তোমার ভাই জাহাঙ্গীরনগরে পড়েন, তো এইরকম যদি কেউ থাকতো, ভাই ব্রাদার্স বা আপু টাপু, যারা তুমি পার্সোনালি চিনো যাদেরকে, তারা যদি গাইড করতো তাহলে বলতাম যে এটা ফ্যামিলি ম্যাটার। আর তুমি যদি আমার উপরে দাও তাহলে আমি বলবো যে তুমি সেকেই থাকো। কি জন্য সেকেই থাকো? ফার্স্ট অফ অল তোমার কোনো সাবজেক্ট সম্পর্কে আইডিয়া নাই, এটাই তো। তাহলে যেহেতু আইডিয়া নাই, সেহেতু তুমি যদি 4 বছর যে কোনো একটা সাবজেক্ট নিয়ে ফুল ফোকাসে তুমি যদি ফোকাস ধরে রাখতে পারো, তাহলে বলবো যে তুমি ওই সাবজেক্টে বসে হইতে পারবা, যদি তোমার সহজে ইচ্ছা থাকে। ওকে, আর যাদের আইডিয়া আছে ভাই, তোমার যেখানে যে আইডিয়া আছে তুমি ওই আইডিয়া দিয়ে যেতে পারো। আর যাদের মেডিকেল পেশেন্ট, তোমরা বলবো যে মেডিকেল একটু ট্রাই করতে পারো। আর অন্যান্য পাবলিক ইউনিভার্সিটি যে কোনো সাবজেক্ট এবং মেডিকেল দুটো কিন্তু আলাদা সেক্টর, বা ইঞ্জিনিয়ারিং সেক্টর এবং মেডিকেল সেক্টর আলাদা সেক্টর। যাদের পেশেন্ট ডাক্তার হওয়ার, তাদের ক্ষেত্রে অন্য বিষয়। কিন্তু যাদের পেশেন্ট নাই, মানে কোনো কিছু জানো না, তারা বলবো যে বোধহয় একটা বছর লস করার কোনো মানে হয় না। তারপরে দেখো, তোমার কিছু জিনিস সেট আপ করতে হবে যে লাইফে তুমি কি হবা। সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে চান্স পাইছো, তুমি যে ইঞ্জিনিয়ারিং হবা এমন কিন্তু না। যেমন আমার কথা যদি বলে, আমি সেকেন্ড সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট থেকে আমি গ্রাজুয়েশন মোটামুটি মানে পড়া শেষ করছি, জানি না রেজাল্ট কি আসবে, যদি কোনো ফেল টেল না হয় তাহলে তো ফার্স্ট। তো আমার কিন্তু সত্যি কথা বলতে পারি, আমার কিন্তু ইঞ্জিনিয়ারিং কোনো পেশন না। আমার এই যে তোমাদের সামনে আমি কথা বলছি, টিচিং আমার পেশন আমার কাছে মনে হয়। তো আমি চেষ্টা করবো যে টিচিং নিয়ে কোনো কিছু করা যায় কিনা। তো এই জন্য তোমাদের কিছু সহায়তা প্রয়োজন। তোমরা যদি পেজটাকে ফলো টলো করে রাখো, বা তোমাদের কোনো জুনিয়র ভাই ব্রাদার্স যদি থাকে যারা আমার ক্লাস ফলো করছো বা জানো যে আমাকে দিয়ে, তো তাদেরকে তুমি চিলেকোঠার পাশে অ্যাড করে দিতে পারো। আচ্ছা, এটা আমি আমার প্রমোশন বিল করে ফেললাম। তো আমার পেশন হচ্ছে টিচিং, বা আমার পেশন হচ্ছে ধরো নর্মাল কোনো গভর্নমেন্ট জব টব, আর ইঞ্জিনিয়ারিং জিনিসটা আমার কাছে পেশন না। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। তো এই যে পেশন না, এই পেশন না থেকে আমি একটা জিনিস ভুল করছি। কি জিনিসটা ভুল করছি জানো? আমি এত কিছু বুঝতাম না, বা আমাকে কেউ গাইড দিছে জানি যে তোমাদের অনেকে গাইড দেওয়ার মতো যেরকম ফ্যামিলি মেম্বার্স নাই, আমারও কিন্তু সিমিলার কেস। সো আমাকে কেউ গাইড টাইড দেয় নাই, সো আমিও বুঝতাম না। আমি ওয়ান নিয়ে মানে তোমাদের লেভেলে থাকতে আমি ভাবতাম যে আমি তো টিচিং হবো, যেহেতু ইঞ্জিনিয়ারিং থেকে ফার্স্ট করে হয়েছি, তো দ্যাটস ইট হয়ে যাবে। কিন্তু আদৌ না, আদৌ কিন্তু ব্যাপারটা এরকম না। তুমি সিভিল ইঞ্জিনিয়ারিং থেকে মানে সেকেন্ড যে 3টা ডিপার্টমেন্ট আছে, এই 3টা ডিপার্টমেন্ট থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করার পর টিচিং প্রফেশনে যদি তুমি যাইতে চাও, তাহলে তুমি নিবন্ধন শিক্ষক পরীক্ষা দিয়ে তুমি হয়তো বা পলিটেকনিক্যাল টিচার হইতে পারবা, বা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের মানে বিসিএস এর নন ক্যাডার হয়ে তুমি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে আসতে পারবা, এটা হচ্ছে কথা। বা তুমি প্রাইমারি স্কুলের টিচার হইতে পারবা, বাট হাই স্কুলের বা কলেজের লেকচারার হইতে পারবা না। কারণ নর্মালি কলেজে তোমার কিন্তু ধরো তোমার কি নাই, সিভিল ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট নাই, ট্রিপল সাবজেক্ট নাই, বা সিএসসি সাবজেক্ট নেই। হ্যাঁ, সিএসসি তাহলে একটা প্লাস পয়েন্ট আছে, তুমি কলেজে আইসি টিচার হইতে পারবা, বা স্কুলে আইসি টিচার হইতে পারবা। বাট সিভিল বা ট্রিপল দিয়ে তুমি এটা হইতে পারবা না। ওকে, তুমি প্রাইমারি স্কুলের টিচার হইতে পারবা, বা ওই যে বললাম নিবন্ধন পরীক্ষা দিয়ে তুমি পলিটেকনিক্যাল বা তুমি সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের মানে বিশেষ ক্যাডার দিয়ে হইতে পারবা, বা তুমি ব্যাংক ট্যাঙ্ক এইগুলাতে জব করতে পারবা। তো প্রথম কথা হলো তুমি কি করবা, ইন ফিউচার কি করতে চাও, এটা একটু ফোকাসে দিবা। আর তুমি যদি সিভিল ইঞ্জিনিয়ারিং হইতে চাও, বা তুমি যদি যে কোনো ট্রিপল ইঞ্জিনিয়ার হইতে চাও, সিএসসি ইঞ্জিনিয়ার হইতে চাও, ওয়েলকাম, তোমার তো ডিপার্টমেন্ট আছেই। আর যদি আমার মতো চাও যে ইঞ্জিনিয়ারিং পড়ে যে না আমি ইঞ্জিনিয়ার হবো না, আমার পড়াইতে ভালো লাগে বা আমার ওই পেশনটা ভালো লাগে, তুমি ওই জিনিসটা নিয়ে কাজ করবে। এখন বলে আমি কি ভুল করছি, এই যে আমি টিচার হবো, বা আমি ভাবছি যে আমি টিচিং প্রফেশনে থাকবো, এখানে মধ্যে ভুলটা হচ্ছে টিচিং প্রফেশনে থাকবো বিদায় আমি আমার সিজিপিটা ডাউন করে ফেলছি, বা আমি আমার জিনিসটা ফোকাসে দিইনি। তোমাদের সবার কাছে একটাই মানে পরামর্শ থাকবে, তোমরা কেউ তোমাদের সিজিপিএটা ডাউন করবা না। এখন কথা হয়েছে গিয়ে সিজিপিএটা কিভাবে ডাউন হয়ে যায়, বা কিভাবে করলে সিজিপিএটা আপ হবে। প্রথম কথা, তোমাদের যে ফার্স্ট ইয়ার বা প্রথম সেমিস্টার বলো, দ্বিতীয় সেমিস্টার বলো, তৃতীয় সেমিস্টার বলো, তোমাদের সবার কিন্তু ওরিয়েন্টেশনের দিন একটা কারিকুলাম দেওয়া হয়েছে। কারিকুলামের মধ্যে দেবা তোমাদের ডিপার্টমেন্টাল সাবজেক্ট কিন্তু প্রথম 2টা সেমিস্টার খুব বেশি নেই। কি কি সাবজেক্ট আছে? ফিজিক্স আছে, কেমিস্ট্রি আছে, হায়ার ম্যাথ আছে, এগুলো আছে। ওকে, তো ডিপার্টমেন্টাল সাবজেক্ট কম, সাবজেক্ট ওয়াইজ মানে তোমাদের যে ডিপার্টমেন্ট এর সাবজেক্ট কম। যেমন সিভিলের ক্ষেত্রে মেবি সার্ভেইং আছে,
জাস্ট একটা সাবজেক্ট আছে, আর বাকি সবগুলো কিন্তু তোমার নন ডিপার্টমেন্টাল সাবজেক্ট। তো এই যে ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, হাই ম্যাথ বলো, এইগুলা কিন্তু তুমি ইন্টারমিডিয়েটে যা পড়ছো ঠিক সেম, এই সবগুলো কিন্তু তুমি জানো। তুমি ইন্টারমিডিয়েট পড়ালেখা করে তুমি ভর্তি পরীক্ষা দিয়ে তুমি সেকেন্ড চান্স পাইছো যেহেতু, সেহেতু এইগুলো তুমি জানো। সো এই যে কথাগুলা, এই যে সাবজেক্ট গুলো আছে, এগুলাতে তুমি কিন্তু মানে প্লাস পয়েন্ট তোলার কিন্তু একটা ক্যাপাসিটি রাখো, ঠিক আছে, ক্যাপাসিটি রাখো। দ্যাটস ওয়াই এইখানে স্যাররা যা পড়ায় এগুলো একটু ভালো করে পড়বা, ক্লাস লেকচার ভালো করে বুঝবা, তারপর লেকচার শিট যেগুলো দেয় এগুলো অ্যানালাইসিস করবা। দ্যাটস এনাফ, সিজিপিটা ধরে রাখতে পারবা। প্রতিদিন চেষ্টা করবা যে ন্যূনতম 1 থেকে 1.5 ঘন্টা পড়ার এবং নোট করে করে যদি পড়ো, এনাফ, বেস্ট। ওকে, তারপরে দেখো এইখানে আমাদের যে ইন কোর্সের মার্কটা 40 মার্কস, এই 40-এর মধ্যে অ্যাটেন্ডেন্স রাখে 10 মার্ক, এটা স্যারদের উপর ভেরি করে। তারপরে আমাদের নর্মালি ক্লাস টেস্ট নেওয়া হয়, ওই ক্লাস টেস্টের মধ্যে থাকে 20 মার্ক, আর 10 মার্কের মধ্যে অ্যাসাইনমেন্ট থাকে। তুমি যদি ইন কোর্সে ভালো করতে পারো, ইন কোর্সে তুমি যদি 30+ তুলতে পারো, তাহলে তোমার সিজিপি কিন্তু আপওয়ার্ড চান্স থাকে। তার মানে যেহেতু আমাদের ফার্স্ট ইয়ার, তুমি কোন দিকে যাইবে এটা বড় বিষয়। তুমি ইঞ্জিনিয়ার হবা নাকি তুমি ইঞ্জিনিয়ার ছাড়া নন টেক ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টে যাবে, এটা অন্য বিষয়, বাট সিজিপিএ তোমার মাস্ট বি ধরে রাখতে হবে। তাহলে তুমি যদি ফার্স্ট ইয়ারে বা প্রথম যে 2-3টা সেমিস্টার থাকে যেগুলোতে আমাদের ইন্টারমিডিয়েট পড়াশোনা, এগুলাতে তুমি যদি সিজিপিএ তুলে ফেলতে পারো, লাইক দ্য 3.6, 3.7, এই ধরনের সিজিপিএ তুমি যদি তুলে ফেলতে পারো, অনেকে কিন্তু চাইলেই 4ও তুলতে পারো, 3.9ও তুলতে পারো। এই যে 3.5+ এর উপরে তুমি যত বেশি সিজিপিএ তুলবা, ইন ফিউচার তোমার এটা কাজে দিবে। আর আমি এইখানেই ধরা খাইছি, বিশ্বাস করবা, আমি এখানেই ধরা হয়েছি। আমি তোমাদের এই যে পড়াচ্ছি, করছি ফিজিক্স, আমি খুব ভালো পারতাম ইন্টারমিডিয়েট ফিজিক্স, এখনো পড়াই, প্লাস হাই ম্যাথও আমি ভালো পারতাম। বাট ওই যে স্যারদের লেকচার ক্লাস এগুলা খুব বেশি ফলো করি নাই, ভাবছিলাম পারবো পারবো বা পড়াশোনা করি নাই, যেহেতু হিউম্যান মাইন্ড, পড়াশোনা না করলে কিন্তু ভুলে যাবা। এই যে জিনিসগুলা, এর জন্য আমার সিজিপিটা প্রথম দিকে সিজিপিটা ডাউন হয়ে গেছে। আর প্রথম দিকে সিজিপি যদি ডাউন হয়ে যায়, পরের দিকে সিজিপি তোলা খুবই কঠিন। খুবই কঠিন বলতে কি, তুমি আবার প্রথম দিকে অল্প ইফোর্ট দিলে তুমি হাই সিজিপি তুলতে পারছো, কিন্তু পরের দিকে তুমি ইফোর্ট বেশি দিলো, তোমার সিজিপিটা আশানুরূপ হয় না। কারণ এইখানের মধ্যে তোমার যত সময় যাবে, তোমার সাবজেক্ট চলে আসবে। হয়তো অনেকের ধরো এই যে ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট অনেকের বোরিং লাগবে তখন। তো এই যে তোমার আমি বললাম ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট বোরিং লাগলেও তুমি অন্যদিকে মুভ করার চান্স আছে। তো এই মুভ করার চান্সের জন্য তোমার কিন্তু কি লাগবে, একটা সিজিপি লাগবে। আচ্ছা, এখন আসি আরেকটা জিনিস শুনবা, অনেকেই বলে যে ইঞ্জিনিয়ারিং এ আসছো মানে ইনস্টিটিউট ম্যাটার না, স্কিল ম্যাটার। হ্যাঁ, স্কিল ম্যাটার। ওকে, তো সিজিপি এর বিষয়টা বুঝাইতে পারলাম আশা করি। যে 1-1 এ কি করবো আমরা, 1-1, 1-2 বা 2-1, এখানে যেগুলো নন ডিপার্টমেন্ট সাবজেক্ট আছে যেহেতু আছে, সিজিপি আমরা ইজিলি তুলতে পারি। আমার কথা হচ্ছে স্কিল জিনিসটা কি। স্কিল জিনিসটা আমি সিভিলের পার্সপেক্টিভে বলতেছি, শুনে নাও। সিভিলের মধ্যে দেওয়া তোমাদের ড্রয়িং আছে না, ড্রয়িং এর মধ্যে অটোকেড আছে, তারপরে রেভিটস আছে, তারপরে তোমার ইডিএক্স আছে, এই যে জিনিসগুলো সফটওয়্যার বেস, এই জিনিসগুলো আছে। প্লাস ধরো তুমি ফিল্ডে যদি যাও, ফিল্ডে গেলে বিভিন্ন কনস্ট্রাকশন সাইটের যে কাজগুলো আছে এগুলোর প্র্যাকটিক্যাল নলেজ গেইন করা, স্পেশালি অটোকেড, তারপরে রেভিটস, তারপরে ইটিএফস, এই যে এই বিষয়গুলো তুমি যদি জানো, মানে জানাটাকে বলা হয় স্কিল, বা এগুলো সম্পর্কে জানাটাকে বলা হয় স্কিল। তো যেহেতু তুমি 1-1 এ পড়ো, 1-1 এ যেহেতু অটোকেড ভালো করে পড়বা। এখন যেহেতু ধরো তুমি ফার্স্টের দিকে তো তুমি আর ওই সাবজেক্টে এত ডিপলি জানো, তোমার কোর্সে যেগুলো আসে ওই জিনিসগুলো নিয়েই তুমি তো মানে পড়াশোনা করবা। তো স্কিল জিনিসটা আমি বলবো, প্রথম দিকে তুমি সিজিপিএর দিকে ফোকাস দাও, তারপরে যখন তুমি আস্তে আস্তে ফ্লোটা ধরতে পারবা, তখন কিন্তু তুমি স্কিলটাও বুঝতে পারবে যে তোমার অ্যাকচুয়ালি কোন জায়গায় যাওয়া উচিত। প্রথম দিকে তুমি কোনো খুব বেশি জানো না, দ্যাটস আমি বলবো যে এইগুলা সম্পর্কে তুমি যারা জানি না আর কি, আর যাদের গাইড করার মতো আছে, যেমন পার্সোনালি বড় ভাই আছেন, কারো আব্বু আছেন, কারো আম্মু আছেন, ইঞ্জিনিয়ারিং পড়ছেন, জানেন, তাদের তো অন্য হিসাব ভাই, তাদের হিসাব নাই। যারা আমার মতো জানি না, তাদের ক্ষেত্রে আমি এই কথাটা বলতেছি। তো তুমি স্কিল জিনিসটা হচ্ছে যে তুমি আস্তে আস্তে স্কিলটা গ্রো করতে পারো। বাট একটা বেসিক স্কিল সবার জানা উচিত, ফার্স্ট অফ অল এক্সেল। এক্সেলের কাজটা যে কোনো ভাবে তোমরা ভালোভাবে আয়ত্তে করবে, এক্সেলের কাজ যে কোনো জায়গায় লাগে। ওকে, তারপরে হচ্ছে পাওয়ার পয়েন্টের কাজ, তারপরে হচ্ছে এমএস ওয়ার্ড এর কাজ। 2-1 জন আমাকে নক দিছিল, আমি বলছিলাম যে আমার চিলেকোঠার পাশাপাশি সাথে কেউ কাজ করতে চাও কিনা, এর মধ্যে 2-1 জনের নক দিছিলাম। আমি কিছু টাইপের কাজও দিছিলাম, যেমন কেমিস্ট্রি প্রশ্ন ব্যাংকের, তারপরে গণিত প্রশ্ন ব্যাংকের, তারপর পদার্থ প্রশ্ন ব্যাংকের। অনেকে বলে যে বাংলা টাইপ করতে পারে না, অনেকে বলে যে ইকুয়েশন পারি না। এই জিনিসগুলাই হচ্ছে অ্যাকচুয়ালি স্কিল, এমএস ওয়ার্ড এর, তারপরে পাওয়ার পয়েন্টের, তারপরে এক্সেল তো বিভিন্ন কাজ, এক্সেলের বিস্তরণ ভাই বিভিন্ন জায়গায়। ওকে, সো এই হচ্ছে বিষয় আসয়। তো ফার্স্ট ইয়ারে আমরা কি করব, আমরা যে মাইক্রোসফটের যে সফটওয়্যার গুলো আছে এই সফটওয়্যার গুলো সম্পর্কে জানবো, ডিপার্টমেন্টাল সফটওয়্যার গুলো সম্পর্কে না জানলেও চলে। আর সিএসসি তে যারা আছো বা ট্রিপলিতে যারা আছো বা সিভিলে যারা আছো, তোমরা যদি চাও এনাদার স্কিল, দ্যাটস ওয়াই কোডিং শিখতে পারো, কোডিং করতে পারো। অনেকেই দেখছে আমার ফ্রেন্ড সার্কেল যারা কোডিং করে, ফোর্সে অনেক ভালো ভালো র্যাঙ্ক করে, যেগুলো দিয়ে তোমাদের জব টবে এগুলোতে হবে। তারপরে আরেকটা জিনিস বলছো যে রিসার্চের বিষয়ে বা থিসিসের বিষয়ে, সেকের অনেক ভাইয়েরা, যেমন আমাদের স্পেশালি আমাদের সেকের 13 বেসের ভাইয়েরা অনেকেই রিসার্চে সাইন করছে। তো অনেকেই ভাবো যে 1-1 থেকে রিসার্চ করা উচিত কি উচিত না।
তো মায়েশ ভাইকে তোমরা অনেকেই চিনো কিনা যায় না, বা মায়েশ ভাই অনেক জায়গায় কমেন্ট করছেন যে 1112 তে পোলাপানদের রিসার্চ করা উচিত না, বা 21 এর উচিত না। কি জন্য উচিত না, ওনার কমেন্ট আমি জাস্ট কমেন্টটা সামান্যটাই বলতেছি। উচিত না এই জন্যই, কারণ ওনার মতে 11 বা 12 তে থাকলে আমরা কিন্তু সিভিলের পার্সপেক্টিভেই বলতেছি, সিভিলের কোনো কিছু জানি না বা একটা সাবজেক্টের কোনো কিছু জানি না, তাহলে আমরা রিসার্চ বা থিসিস করবো কিভাবে? তো ওনার মধ্যে যখন আমরা ডিপার্টমেন্টাল সাবজেক্ট সম্পর্কে জানতে পারবো, যেমন সিভিলের ক্ষেত্রে জিওটেক সম্পর্কে জানবো, স্ট্রাকচার সম্পর্কে জানবো, তারপরে আমাদের যে স্ট্রাকচার জিওটেক, তারপরে আরসিসি, এইগুলো সম্পর্কে যখন জানতে পারবো তখনই না ওইটা নিয়ে গবেষণা করতে পারবো। ঠিক আছে, আদারওয়াইজ ChatGPT নিলাম, ইয়ে করলাম, এটা কিন্তু একটা থিসিসের মানে গুড থিসিস বা গুড রিসার্চ পেপারের কোনো সময় বৈশিষ্ট্য হইতে পারে না। তো ওনার মতে আগে তোমাদের শেখা উচিত, দেন ওই টপিকস নিয়ে গবেষণা করা উচিত। ওকে, তাহলে রিসার্চের বিষয়টা বুঝতে পারলাম, সেটা হয়তো বা উনার মতে আর কি দেখছি 2 শেষ করে 3-1 থেকে শুরু করাটাই বেটার। হয়তোবা যদি মায়েশ ভাই এতটুকু পর্যন্ত ভিডিওটা দেখে থাকেন, হয়তোবা আমার যদি মিসআন্ডারস্ট্যান্ডিং হয় কারেকশন করে দিবেন, সমস্যা নেই। এই হলো বিষয়। তারপরে তুমি সিভিল থেকে যে কোনো জায়গায় তুমি মুভ করতে পারতেছো, ব্যাংকে জব করতে পারতেছো, সব জায়গাতেই পারতেছো আর কি। এই হচ্ছে ব্যাপার স্যাপার। তার মানে এখন যদি আমি বলি তোমাদের যে জিনিসটা করতে হবে, প্রথম কথা তোমাদের নৈতিক কাজ বা নৈতিক কাজ ফোকাস দিয়ে বলতেছি তোমাদের সিজিপিটা ধরে রাখা। তারপরে আস্তে আস্তে যখন তুমি তোমার ডিপার্টমেন্টাল কোর্সের দিকে ঝুঁকবা, তখন চেষ্টা করবা যে যদি তুমি ওই ডিপার্টমেন্টের ওই সাবজেক্ট নিয়ে তুমি ইন ফিউচার কোনো কিছু করার প্ল্যানিং থাকে, তাহলে যখনই তুমি কোনো কিছু শিখবা ওইটা নিয়ে একটু ভালো করে অ্যানালাইসিস করা। বাট ওই অ্যানালাইসিস করতে গিয়ে যাতে সিজিপিএ ডাউন না হয় এইদিকে একটু ফোকাস দিব, যাতে সিজিপিএ ডাউন না হয় এইদিকে ফোকাস দিব। আর ডেইলি ন্যূনতম 2 থেকে 3 ঘন্টা টাইম রাখবো নিজের পড়াশোনার জন্য, আর বাকি সময় চিল মাস্তি টিউশন যা খুশি তাই করবো। ওকে, যা খুশি তাই করবো। আর প্রথম দিকে সিজিপিএ ধরে রাখলে পরের দিকে সিজিপিএ ডাউন হওয়ার সম্ভাবনা খুবই কম থাকে। আমি আমার বেচ দিয়েই যদি বলি, যাদের 1-1-1-2 তে সিজিপিএ ভালো ছিল তাদের শেষের দিকে সিজিপিএ ভালো, আর যারা ডাউন হয়ে গেছে তারা সিজিপিএ হয়তো 2-1 তুলতে পারছে, এগুলো রেয়ার কেস কোনো সময় এক্সাম্পল হইতে পারে না। ওকে, এই হচ্ছে আর কি ব্যাপার স্যাপার। আর যাই হোক, আর তোমাদের হয়তোবা তোমাদেরও বিভিন্ন জুনিয়র টুনিয়র আসবে, তো যারাই মানে চিলেকুটার পাঠশালা সম্পর্কে জানা বা সেকেন্ড ভর্তি পরীক্ষা নিয়ে হয়তোবা অনেকেই কাজ করে, বাট আমি চেষ্টা করি যে এজ এ জুনিয়র হিসাবে, আমার ছোট ভাই এবং বোন হিসাবে যতটুকু নিঃস্বার্থ ভাবে তোমাদের কোনো কিছু দেওয়ার, এতটুকু আমি চেষ্টা করে আসছি। এখনো আজকের এই ভিডিওটা করাও এই উদ্দেশ্যে আর কি। অনেকেই হয়তো বা ইয়ে করো। হ্যাঁ, আরেকটা জিনিস মনে হয়েছে, ইনকোর্সে যে 40 মার্ক, এই 40-এ তুমি চেষ্টা করবা যে 30 এনশোর করা। টার্ম টেস্টে একটা নির্দিষ্ট টপিক্স এর উপরে স্যার ম্যাম পরীক্ষা নিবে, এখানে চাইলে তুমি 20-এর মধ্যে 20 তুলতে পারো, আবার চাইলে তুমি 15+ তুলতে পারো। তাহলে আমি যদি টার্ম টেস্টে ধরেন 15, তারপরে তোমার অ্যাটেন্ডেন্সে জাস্ট অ্যাটেন্ড হইলে কিন্তু তুমি 10 পাচ্ছ, তাহলে অ্যাটেন্ডেন্সে 10। আর হলো অ্যাসাইনমেন্টে তুমি যদি ভালো মানের অ্যাসাইনমেন্ট দাও তাহলে তুমি 7-8 পেয়ে যাচ্ছ। তাহলে এখানে তুমি 30+ তুলে ফেললা। তারপর মূল পরীক্ষা যে 60 মার্কসের হয়, মানে 3 ক্রেডিট হলে 60 পরীক্ষা, 2 ক্রেডিট হলে 40 মার্কের পরীক্ষা, তাহলে এই 60-এর মধ্যে তুমি একটু ভালো করতে পারলেই তোমার কিন্তু একটা ভালো একটা সিজিপিএ উঠে যায় আর কি। তো যাই হোক, তো মোটামুটি হয়তো আমি খুব বেশি গুছিয়ে বলতে পারি নাই, তো যতটুকু বলার প্রয়োজন ততটুকু বলছি। হ্যাঁ, আর আরেকটা জিনিস, হয়তোবা অনেকেই আমরা, যদিও বলা উচিত না, আমরা বিশ্বাস করি যে আমরা সবাই ভালো ফ্যামিলি থেকে বিলংস করি। তো সেক একটা জিনিস বলা হয় যে সেক ইজ এ ফ্যামিলি। তো সবাই এখানে পরিবারের মতোই থাকি। আমাদের যদি কোনো সমস্যা হয় আমরা আমাদের সিনিয়রদের জানাই। হ্যাঁ, এখানে একটা ইন্টারনাল অনেক ইস্যু ক্রিয়েট হইতে পারে, কারণ সবার সব মেন্টালিটি সেম থাকে না। তাই বলে হয়তো বা ধরো তুমি তোমার তোমার একজন সিনিয়রের সাথে তোমার একটা সমস্যা হয়েছে, তো আমি এতটুকু বিশ্বাস করি এটা নিয়ে ফেসবুকে অ্যাটলিস্ট কোনো পোস্ট দিবা না। ধরো আমার সাথে তোমার কোনো সমস্যা হয়েছে, ঠিক আছে, তো আমার বেচের কোনো যদি সিনিয়র থাকে যার সাথে তোমার আবার কমিউনিকেশন ভালো, তুমি উনাকে জানাইতে পারো, উনাকে জানিয়ে বিষয়টা সলভ আউট করার চেষ্টা করবা। ফেসবুক জিনিসটা খুবই খারাপ জিনিস। সো আমি বিশ্বাস করি যে আমার প্রত্যেকটা জুনিয়র, যেরকম আমাদের সিনিয়ররা সেকে যে ফ্যামিলি হিসেবে বলে আসছেন, আমার প্রত্যেকটা জুনিয়রও সেকে ফ্যামিলি হিসেবেই দেখবে। ঠিক আছে, আর সেকের সিনিয়ররা আসলেই ভালো। আমরা যে কোনো সময় যদি নক দেই ওনারা কিন্তু খুব দ্রুতই রেসপন্স করেন, দ্রুতই বিষয়গুলো সলভ করার চেষ্টা করেন। ওকে, আর সেক ফ্যামিলি একটা ফেসবুক গ্রুপ আছে, তোমরা চাইলে ওই ফেসবুক গ্রুপে যুক্ত হইতে পারো। ওকে, আর ক্যাম্পাসে যারাই সিনিয়র আছেন আশা করবো সবাই সিনিয়রের প্রতি রেসপেক্টফুল থাকবা, সিনিয়রকে সম্মান করবা, প্লাস টিচারদের সম্মান করবা। যে কোনো ইস্যু হোক চেষ্টা করবা নিজেরা সলভ আউট করার। প্রথমে ধরো বেচের কোনো ইস্যু হলে বেচ মিটিং করবা, ধরো সিনিয়র সাথে, কারণ একটা ফ্যামিলিতে বড় ভাই ছোট ভাইয়ের মধ্যে সংঘাত হইতেই পারে, এটা আনকমন কোনো কিছুই না। আমাদেরও তো বড় ভাইয়ের সাথে ঝগড়া হয়, বা ফ্যামিলিতে বাবা মা চাচি যাই হোক তাদের সাথে ঝগড়া হয়। তো আমরা চেষ্টা, ধরো আমার বাবার সাথে ঝগড়া হয়েছে, আমি কি ফেসবুকে এসে একটা ভিডিও করবো বা আমি কি ফেসবুকে পোস্ট করবো? আদৌ না। বাবার সাথে যদি ঝগড়া হয় তাহলে আমি মাকে বলি, এরকম মানে ফ্যামিলি ওয়াইজ যাই, বা চাচার সাথে ঝগড়া হলে আমরা আমাদের বাবাকে বলি। তো সেককে যেহেতু আমরা ফ্যামিলি হিসেবে ওন করি, তো চেষ্টা করবো সেকের যদি কোনো সিনিয়র ভাইয়ের সাথে বা কোনো ব্যাচমেটের সাথে যদি হয়, প্রথমত আমরা ব্যাচ মিটিং করে সেটা সম্পূর্ণ ব্যাচের সাথে ডিসকাস করবো। দেন
ধরো আমার সাথে আমার সিনিয়র হয়েছে, আমার বেচার একটা সাথে তো আমার ওই সিনিয়র সম্পর্ক ভালো থাকতে পারে, তো আমার ব্যাচমেটের সাথে চেইন অফ কমান্ড দিয়ে আমরা চেষ্টা করবো যে আমাদের সিনিয়র কাছে পৌঁছানো বা বিষয়টা সলভ আউট করা। ফেসবুক জিনিসটা অনেক পরে যাব, মাত্র 180 জন, আমরা প্রত্যেকটা বেচে 180 জন করে স্টুডেন্ট থাকি, তো 4টা বেচে কতজন স্টুডেন্ট হয় দেখে নাও। যেহেতু ছোট্ট ক্যাম্পাস, সবাই মিলেমিশে যদি না থাকি তাহলে ক্যাম্পাসের সৌন্দর্যটা নষ্ট হবে। তো আমি বিশ্বাস করি যে তোমরা এই যে ক্যাম্পাসটা আছে এই ক্যাম্পাসটা নিজেরা হোন করবা, প্লাস ক্যাম্পাসটাকে আরো সামনের দিকে নিয়ে যাবা। তোমাদের উজ্জ্বল এবং সুন্দর ভবিষ্যৎ কামনা করি, এবং তোমাদের বিভিন্ন পোস্ট ফেসবুকে দেখে আমি বলতে পারবো যে এটাই আমার ক্যাম্পাসের জুনিয়র, এটাই ছিল আমার ক্যাম্পাস, এবং এই ক্যাম্পাস নিয়ে আমি গর্ববোধ করি। আর হ্যাঁ, অনেকেই দেখবা টিউশনে যদি যাও, টিউশনে গেলে অনেকেই নাম বলতে চাও না, বা অনেকে আইডেন্টিটি ক্রাইসিস জন্য ছোট করে দেবো। আমি তোমাদের এই যে বিপ্লব ভাই কখনোই নিজের ক্যাম্পাসকে ছোট করে দেখিনি। এই সিলেট যতগুলো টিউশন করাইছে, আমাকে যারা সেক পরিচয় টিউশন দিচ্ছে আমি তাদেরকে টিউশন করাইছি। হ্যাঁ, অনেকে টিউশন পাইতে অসুবিধা হয়, সেক ফ্যামিলি আছে, ওই সেক ফ্যামিলিতে যোগাযোগ রাখতে পারো, সিনিয়রের সাথে যোগাযোগ রাখতে পারো একটা টিউশন পাওয়ার জন্য। প্লাস তোমরা যে চেষ্টা করতে পারো, বিভিন্ন সিভি তৈরি করে তোমরা বিভিন্ন সিলেট টিউশন মিডিয়া আছে, ওই মিডিয়াতে তোমরা পোস্ট দিতে পারো, পোস্ট দিয়ে নিজেরা টিউশন গেইন করতে পারো, যেরকম আমি ফার্স্ট দিকে গেইন করছিলাম। প্লাস বিভিন্ন টিউশন মিডিয়া আছে, ওই টিউশন মিডিয়ার মাধ্যমে টিউশন গুলো নিতে পারো। আর চেষ্টা করবা যে টিউশনের উপরে ডিপেন্ডেন্ট না থাকে, এনাদার কোনো কাজের দিকে ঝুঁকে যাওয়া যায় কিনা, অনলাইন ভিত্তিক কাজ। যেহেতু তোমার ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকতে হবে, সপ্তাহে 5 দিন ক্লাসে অ্যাটেন্ডেন্স থাকা মাস, তো তুমি তো চাইলেই কোনো জায়গায় রিসেপশনিস্ট হইতে পারো না, বা পসিবল না, যেগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পসিবল আর কি, তো আমাদের সেকে পসিবল না। তো চেষ্টা করবো যে অনলাইন ভিত্তিক বিভিন্ন কাজগুলো, লাইক দ্যাট ভিডিও এডিটিং, বা ওই যে বললাম তোমাকে মাইক্রোসফট ওয়ার্ডের কাজ, এক্সেলের কাজ, এইগুলা কাজ, অটোক্যাড, রেভিট, এগুলোর কাজে তোমরা আস্তে আস্তে ডিভাইড দিয়ে, যেহেতু চ্যাটজিপিটি অ্যানালাইসিস করে অনলাইন ভিত্তিক কাজ করলে কিন্তু তোমরা তোমাদের ফিনান্সিয়াল ক্রাইসিসটা একটু হলেও রিমুভ করতে পারবা। ওকে, আর টিউশনের ক্ষেত্রে তো বলেই দিলাম। তো এরপরেও অনেকে হয়তো বা কোর্সে টোর্সে ছিল, বা অনেকেই অনেক মেসেজ টেসেজ দিছো, ওই মোমেন্টসে তোমাদের সাথে অনেক হয়তো বা মিসবিহেভ করছি, বা অনেকে দেখলাম আজকে 2-1 জনের মেসেজ চেক করলাম আর কি, আমি মেসেজ রিকোয়েস্ট, অনেকের মেসেজে হয়তো ওই টাইমে আমি রিপ্লাই দিতে পারিনি, তার জন্য আমি দুঃখ প্রকাশ করতেছি। ঠিক আছে, তো যাই হোক, কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই জানাইবা, আর কোনো কিছু যদি জানার থাকে অবশ্যই কমেন্ট করবা। যতটুকু সম্ভব সেকেন্ড জুনিয়র হিসেবে তোমাদের আমি গাইড করার ট্রাই করবো। ক্লিয়ার? আর দিন শেষে আমার এই যেহেতু বলছেন আমি টিচিং আমার প্রফেশন, সো চিলেকোঠার পাঠশালার সাথেই থাকবা, যতটুকু সম্ভব হয়েছে আমি চেষ্টা করছি আমি আমার জায়গা থেকে তোমাদের দেয়ার। আর ইন ফিউচার যারা এর যখন এডমিশন আসবে, যদি পসিবল হয় চিলেকোঠার পাঠশালার সাথে পরিচয় করিয়ে দিও, বা সেকিং মাস্টারের সাথে পরিচয় করিয়ে দিও। তো সবাইকে এই বলেই বিদায় দিচ্ছি, ধন্যবাদ সবাইকে।